অভাবের মধ্যে সবচেয়ে বড় অভাব হচ্ছে একটা সঠিক মানুষের আর বিরামহীন ভালোবাসার। এখনকার মানুষ যেমন ভালোবাসতে জানে, ঠিক সেরকম কেউ কেউ তুচ্ছ কারণ দেখিয়ে চলে যেতেও পারে। কিন্তু আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি, আর এরকমও ভালোবাসিনি যে আঘাত দিয়ে ভালোবাসা বাড়াতে হবে। আমাকে একটু ভালোবাসলেই দেখবে এই ভালোবাসা কত গুণ বেড়ে গিয়েছে। আমি এমনি বললাম আর তুমি এতগুলো কথা বললে। এগুলো আমি এমনি বললাম প্রিয়। জড়িয়ে ধরো। আবার জড়িয়ে ধরতে হবে? হ্যাঁ, অনেক শক্ত করে। এসো। প্রিয়তা ইয়াসের দিকে এগিয়ে এলে ইয়াস হাসি মুখে তার ভালোবাসাকে জড়িয়ে নেয়। এই মেয়ের ভালোবাসায় সে মুগ্ধ না হয়ে পারে না। ভালোবাসার মানুষের কাছে মেয়েরা এত বাচ্চা হতে পারে সেটা শুধুমাত্র ভালোবাসার মানুষটাই জানে। আচ্ছা প্রিয়, সত্যি কথা বলবে একটা? আমি কি মিথ্যা বলি? মিথ্যা বলো না, তবে লুকাও। একটা সত্যি কথা বলো। তুমি কি তোমার ইচ্ছের কথা আমাকে জানাতে দ্বিধাগ্রস্ত? এমন কেন মনে হলো? কিছু কিছু সময় মনে হয় তুমি হয়তো তোমার কথাগুলো মন খুলে আমাকে বলতে পারো না। কোনো সমস্যা কি তোমার সব কথা আমাকে খুলে বলতে? আমার এমন কোনো কথা নেই যা আমি আপনাকে বলিনি, বা এরকম কোনো ব্যাপার নেই যা বলতে পারি না। আপনি যেমন আমার কাছে একটা খোলা বইয়ের মতো, তেমন আমিও পুরোটাই একটা খোলা বই আপনার কাছে। আবার আপনি কেন? সরি, হয়ে যায় মাঝে মাঝে। আপনি বলতাম তো আগে, তাই। হুম, আমারও মাঝে মাঝেই তুই বের হয়ে যায়, অভ্যাস আমাদের এটা। আচ্ছা একটা কথা, হ্যাঁ। তোমার ডিপার্টমেন্টের হেড কল করেছিল? কথাটি শোনা মাত্র প্রিয়তা মাথা উঁচু করে ইয়াসের দিকে তাকায়। তার মানে স্যার কি ইয়াশকে সব বলে দিয়েছে? আর তার জন্যই কি ইয়াশ তখন থেকে এতগুলো কথা বলছিল? এখন আবার ভুল বোঝাবুঝি হবে। কেন যে স্যার ফোন দিতে গেল এত করে না বলার পরেও? ইয়াসকে কি বলবে ভেবে পাচ্ছে না প্রিয়তা, কারণ ওটা ইচ্ছে হলেও সে আর এখন ভাবতে চায় না। তবুও স্যার তাকে রাজি করার জন্য বলেই যাচ্ছে। আমাকে একবার নিজের ইচ্ছের কথা জানালেই পারতে তুমি, দেখতে আমি তোমার ইচ্ছে পূরণ করি কিনা। বিশ্বাস কর, আমি ভার্সিটি ভর্তি হওয়ার আগে থেকে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে চাইতাম। আর সে আপুকে দেখে আমার ইচ্ছেটা বেড়ে গিয়েছিল। কিন্তু আমি আর এখন ওসব ইচ্ছে আমার আর একদম নেই। ওটার ব্যবস্থা হয়ে গিয়েছে, স্যার আমাকে জানিয়েছিল। কিন্তু আমার তো আর এখন যাওয়া সম্ভব না। আমার এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বড় মা বড় বাবাকে ছেড়ে বাইরের দেশে থাকা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, তুমিও যাচ্ছ, আর সে আপু গিয়েছে। এবার আমিও যদি যেতে চাই, এক বাসার তিনজন পড়াশোনার জন্য বাইরে থাকলে কেমন দেখায়? বিয়ে হলে বাহিরে পড়তে যাওয়া নিষেধ, এটা কোথাও লেখা আছে? না, তা লেখা নেই, কিন্তু এটা তো অসম্ভব, তাই না? আর তার চেয়ে বড় কথা, আমি আর এখন যেতে চাই না, ইচ্ছে নেই। আমি স্যারকে জানিয়ে দিয়েছি, আগামীকাল আবার ভালো করে বুঝিয়ে বলবো। না, একদম না। কেন, তুমি কি চাইছো বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা সবাই বাহিরে পড়তে গেলে বাসায় শুধু বাবা মা থাকবে, এটা ভেবে যদি নিজের ইচ্ছে জলাঞ্জলি দাও, তাহলে খুব বড় ভুল করা হবে তোমার নিজের সাথে। না, আমি এমনি এখন আর যেতে চাই না। আমি তো যাচ্ছি, সেটার কাজও শুরু হয়ে গিয়েছে। এখন আমি গেলে তোমার তো আমাকে ছাড়া অন্তত পক্ষে 4 থেকে 5 বছর থাকতে হবে। তাহলে এটা ভালো হবে না যে তুমিও তোমার ক্যারিয়ার দিকে নজর দিলে? এখানে পরেও তো ক্যারিয়ার করা যাবে। তবে কাঙ্ক্ষিত ক্যারিয়ার পাবে। আর যেখানে আমি তোমাকে বলছি সেখানে তুমি কেন না করছো আমি বুঝতে পারছি না। কিন্তু সত্যি আমি আর এখন। একদম কোনো কথা না। আমি এই বিষয়ে সবার সাথে কথা বলবো। একটাই অনুরোধ, মাঝখানে শুধু ঝামেলা পাকিও না। শোন, হ্যাঁ বলো। ভালোবাসি। হঠাৎ? আমি তো জানি না অন্য মেয়েদের স্বামী কেমন, তবে মনে হয় না তোমার মতো কেউ হবে। তুমি ঠিক আমার গল্পের মুখ্য চরিত্রের মতো, যেটা আমার গল্পেই শুধু বাস্তব। আমি কেমন জানি না, আমি শুধু জানি আমার ভালোবাসার মানুষকে আমার ভালো রাখতে হবে। আমার ভালোবাসার মানুষটা ভালো থাকলেই আমি ভালো থাকতে পারবো। আগে তো আমার জীবনে বাবা মা আর আরশি ছিল, এখন তুমিও যুক্ত। এই 4 জনের জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। আর একটা ছেলের যখন বিয়ে হয়ে যায় তখন তার স্ত্রী হয় তার সবচেয়ে কাছের। এত ভালোবাসা রেখে এতদিন আমাদের দূরে থাকতে হবে? শুধু 4 থেকে 5 বছর, দেখতে দেখতে চলে যাবে। তারপর আমরা
আর আমাদের হ্যাপিলি ম্যারিড লাইফ। আমি বুঝতে পারছি না আমার কথা শুনে সবাই বিষয়টা কিভাবে নেবে। আপনাকে এত কিছু বুঝতে হবে না। আপনি শুধু বাইরে গিয়ে আমাকে ভুলে কোনো বিদেশির প্রেমে পিছলে যাবেন না, তাহলেই হবে। আর বাকিটা আমি দেখে নেব। তোমার কি মনে হয় তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে? এত ভালোবাসা আমি কখনো মাথা থেকে নামাতেই পারবো না। পায়ে ঠেলে তো দেওয়া দূরে থাক। ভালোবাসি প্রিয়। আমি তো কাউকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসতেও হবে না। আমি ভালো না বাসলে আপনাকে কে ভালোবাসবে মশাই? মেয়ের অভাব আছে নাকি? কেউ শুধু নজর দিয়ে দেখুক, নজর নামিয়ে ফেলার আগেই শেষ করে দিব। একটু বেশি হয়ে যাবে না? কিচ্ছু বেশি হবে না। এটা কি আমার জন্য ভালোবাসা? অধিকার এটা মশাই। তাহলে ভালোবাসা নেই আমার জন্য একটুও? না নেই। আমি কার সাথে আছি? আমাকে নাকি একটু ভালোবাসে না? তুমি শুধু আমাকে সবটুকু দিয়ে ভালোবেসে নাও। কিছুদিন পর তো আমরা দীর্ঘ সময়ের জন্য আলাদা হয়ে যাব। কোথায় দীর্ঘ সময়? দুজনের জীবন থেকে 4-5টা বছর যাবে শুধু। আর এরপর আর কখনো আলাদা হব না। দূরে যাওয়ার কথা উঠলেই আমার কেমন যেন ভয় লাগে। যদি আর এক হতে না পারি। আমি খুব বেশি ভালোবাসি। একদম আলাদা হওয়া সহ্য করতে পারবো না। এক কেন হব না? এই সময়টা দেখবে দেখতে দেখতে কেটে যাবে। এখন রেস্ট নাও। আমি মা বাবার সাথে কথা বলে তোমার বাবা মার সাথে কথা বলবো। রাতেই রেজাল্ট পেয়ে যাবে। আশা করছি পজিটিভ আসবে। আমার বিষয়টি বাদ দিয়ে দিলে হয় না? প্রিয়তাকে রেখে ফ্রেশ হতে চলে যায়। প্রিয়তা আর কী বা করবে, বসে বসে ফোন টিপতে থাকে। রাতে বসে বসে ক্লাসের পড়া কমপ্লিট করছিল প্রিয়তা। এমন সময় ইয়াশের বাবা মা রুমে আসে। ইয়াশ তখন বাইরে ছিল। দুজনকে দেখে বই বন্ধ করে পাশে রেখে তাদের বসতে বলে। প্রিয়তার এখন ভয় ভয় লাগছে। পড়ছিলিস? হ্যাঁ বড় মা, পড়া বাদ ছিল, তাই কমপ্লিট করে রাখছিলাম। ইয়াস যা বললো তা কি সত্যি? আমি কিন্তু আমার বন্ধুকে বলেছি সব ব্যবস্থা করতে, যদিও প্রায় সব হয়েই গিয়েছে। তুই ভার্সিটিতে হ্যাঁ বললেই হলো। বড় বাবা তুমিও? আমি বারবার বলেছি আমি যাব না, তবুও উনি এমন করছেন। নিজে যাবেন জন্য কি আমারও যেতে হবে? দুজনেই যাবি, সমস্যা কি? দুজনেরই ভবিষ্যৎ আছে। তোমরাও? তোমরাও আবার কি? প্রথমে ভেবেছিলাম যেতে দিবে না, কিন্তু পরে ভাবলাম দুজনই যেহেতু ইচ্ছে, আর তুই যদি যেতেই চাস তাহলে আটকে কেন রাখবো? তোরও তো ভবিষ্যৎ আছে। 4-5 বছর কষ্ট করলেই আর কিছু ভাবতে হবে না। আরশি আপু গিয়েছে, তোমার ছেলেও যাচ্ছে। এখন যদি আমিও যাই বিষয়টা কেমন দেখায় না? তোর তো আরো যাওয়ার আগ্রহ থাকা উচিত মা। ওরা দুজনই বাইরে যাচ্ছে, তাহলে তোরও ওদের মতো হতে হবে। আমি বুঝতে পারছি না কি করব বড় বাবা। যাওয়ার ইচ্ছে না থাকলে ইচ্ছে জন্মামা। কালকে ইয়াস যাবে তোর ডিপার্টমেন্টের কথা বলতে। সব ঠিকঠাক হলে দুজন খুব তাড়াতাড়ি যেতে পারবি। অনেকক্ষণ কথা বলে দুজন বুঝিয়ে রাজি করায় প্রিয়তাকে। প্রিয়তাও আর না বলে না, কারণ সত্যিই তো সে চায় তার স্বপ্ন পূরণ করতে। দেখতে দেখতে নিজেদের স্বপ্ন পূরণের সময় চলে আসে। একদিকে আনন্দ, আবার অন্যদিকে দুজনের এত দূরত্বের কথা ভেবে মন খারাপ। সকাল হলেই ইয়াশের ফ্লাইট। ততদিনে ইয়াশের রেজাল্টও দিয়ে দিয়েছে। তার রেজাল্ট পাওয়ার পরেই যাওয়ার ব্যাপারটা আরও বেশি দ্রুত এগিয়েছে। দুদিন ধরে ইয়াশের প্যাকিং চলছিল। এতদিনের ব্যাপার। প্রথম দিকের প্রয়োজনীয় সমস্ত জিনিস প্রিয়তা ব্যাগে গুছিয়ে দিচ্ছে। রাত প্রায় 11টা বেজে গিয়েছে। ইয়াশ মা বাবার রুম থেকে নিজের রুমে আসে। প্রিয়তা রুমে নেই, ব্যাগ গুছিয়ে পাশে রেখে দিয়েছে। বারান্দায় প্রিয়তার গলা শুনতে পাওয়া যায়, হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে। ইয়াশ বারান্দায় গিয়ে নিজের উপস্থিতি বোঝায়। প্রিয়তা ইয়াশকে দেখে এক হাত তার দিকে বাড়িয়ে দেয়। হাতে হাত রেখে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রিয়তা ফোন কেটে কোমরে রাখা ইয়াশের হাত ধরে দাঁড়ায়। তোমার বাবা মা আসছে? হ্যাঁ, সকালেই আসছে। কিছুদিন থাকবে। আমারও তো সোমবার ফ্লাইট। আমি চলে গেলে তারাও চলে যাবে বাড়িতে। তোমার সময় তো আমি থাকতে পারবো না। তুমি কিন্তু সাবধানে যাবে, বুঝেছো? গিয়ে অবশ্যই সেখান থেকে ফোন আর সিম নিয়ে নিবে। নিজের আইডি সবসময় সচল রাখবে। একদম চিন্তা করবে না। নতুন জায়গা, একটু সমস্যা হবে, কয়েকদিন কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। প্রিয়তা ইয়াশের দিকে হয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়াশ বুঝতে পারছে প্রিয়তার খুব কষ্ট হচ্ছে। তারও তো কম কষ্ট হচ্ছে না।
প্রিয় মানুষকে এত বছর পর কাছে পেয়ে বছর না ঘুরতেই এত দীর্ঘ সময়ের জন্য আবার আলাদা হতে হবে। ইয়াশ হঠাৎ বুকে ভেজা অনুভব করে, তার মানে প্রিয়তা কান্না করছে। এই, তুমি কান্না কেন করছো? জানি না, আমার ভালো লাগছে না। আমি কিভাবে থাকবো এতগুলো বছর? এতগুলো বছর থাকতে হবে এটা শুধু ভাবছো কেন? এর পরেরটা একটু ভাবো, তাহলেই দেখবে আর কান্না পাবে না। আজকে সারা রাত আমাকে জড়িয়ে শুয়ে থাকবে, একটু ছাড়বে না। জানি না আবার কবে আমি তোমার বুকে মাথা রাখতে পারবো কি পারবো না। একদম চুপ। রাখতে পারবো কি পারবো না, এটা আবার কেমন কথা? বিষয়টা এমনভাবে দিচ্ছ যে কেউ বোধহয় কখনো যায়নি। প্লিজ এমন করে না জান, সময়টা কিন্তু খুব বেশি নয়। আমি যেমন আগে দেশ ছাড়ছি ঠিক তেমন আমি আগে চলে আসব। আমি অপেক্ষা করব আমার প্রিয়র জন্য। আর আজকে আমাকে জড়িয়ে ঘুমাবে আমার বিবি সাহেবা, তাই না? চলো, অনেক রাত হয়ে গিয়েছে, আজকে সারা রাত বুকে রেখে দেব। সকালবেলা এয়ারপোর্টে সবাই দাঁড়িয়ে আছে। ইয়াসে যাওয়ার সময় হয়ে গেছে প্রায়, এখনই ভেতরের দিকে যেতে হবে। এদিকে প্রিয়তার মনে যেন কালো মেঘ জমে একাকার হয়ে আছে। মেয়েটা চোখ টলমলো করছে, বারবার কাছে এসে দাঁড়াচ্ছে, কিন্তু বড়রা আছে আর চারপাশে এত মানুষ আছে, তাই হয়তো একটু জড়িয়ে ধরে মনকে শান্ত করতে পারছে না। ইয়াস বিষয়টা বুঝতে পেরে নিজেই লাজলজ্জার মাথা খেয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তা তখন শব্দ করে কান্না করে দেয়। দুজনেরই খারাপ লাগছে। কিছুদিন হলো দুজন দুজনকে কাছে পেয়েছে, আর এখনই কিনা একে অপরের থেকে এতটা দূরে থাকতে হবে। ইয়াসে যাওয়ার সময় হলে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়। দুজন দুজনকে মন ভরে দেখে নেয়, আবার কবে দেখতে পাবে কেউ জানে না। যতদূর ইয়াসকে দেখা যায় ততদূর প্রিয়তা তাকিয়ে থাকে। ইয়াসকে আর দেখা না গেলে প্রিয়তা মা আর বড় মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অতঃপর প্রিয় মানুষটি অনেক সময়ের জন্য নিজের মানুষদের কাছ থেকে বিদায় নেয়। ইয়াস চলে যাওয়ার সপ্তাহখানেক পর প্রিয়তারও ফ্লাইট থাকে। নিজেদের স্বপ্ন পূরণ বলে কথা, নিজেরাই নিজেদের মাঝে বোঝাপড়া করে নিয়েছে নিজেদের ভালোবাসার মানুষের সাথে থাকার মতো স্বপ্ন পূরণও জরুরি। চিরদিন একসাথে ভালো থাকার জন্য কিছু সময় দূরে থাকা ভালো। কেটে যায় 5 বছর। ইয়াস দেশে ফিরে ভালো একটা হাসপাতালে দায়িত্বরত আছে, আর সেও ভালো একটা জব করছে। তার বিয়ের কথাবার্তা চলছে। রাত 11টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসে ইয়াস। বাসায় ফিরে সোজা নিজের রুমে চলে যায় সে। রুমে গিয়ে দেখে তার জন্য খাবার রুমেই রেখে দেওয়া হয়েছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বারান্দায় গিয়ে প্রিয়তাকে কল দেয়। কিছুক্ষণ রিং হতে প্রিয়তা কল রিসিভ করে নেয়। প্রিয়, হ্যাঁ বলো। খাওয়া দাওয়া করে তোমাকে কল দিলাম। তুমি কি করছো? আমি এই তো রুমেই আছি, খাওয়া দাওয়া করব। খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে তোমার? মাঝে মাঝে এরকম হয়, তবে তোমাকে খুব মিস করছি। তোমার আসার কথা শুনছি না কেন? তোমার তো রেজাল্টও দিয়ে দিয়েছে। এই তো অল্প কিছুদিনের মধ্যেই চলে আসবো। জবের একটা ডেট ছিল, ওটা এই মাসেই শেষ হবে। শেষ না হলে তো বের হতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ভার্চুয়ালি দেখতে পেলেও তোমায় ছুতে তো পারি না। কতদিন হয়ে গেল এই বুকে তোমার মাথা স্পর্শ করে না, বলো তো? আমি কি আসতে চেয়েছিলাম? তোমার জন্যই তো এত কিছু। আর কিছুদিন অপেক্ষা করো শুধু। তোমার প্রিয় খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছে, রেডি থাকো। কত সময় বুকে রাখতে পারো আমিও শুধু দেখব। শুধু চলে এসো প্লিজ। তোমাকে ছাড়া খুব একা একা লাগে আমার। চারিদিকের এত এত ভালোবাসা, তোমার শূন্যতা আমায় ভীষণ পীড়া দেয়। আমার অবস্থা বোঝো একটু। যে মেয়ে তোমাকে ছাড়া থাকতে পারতো না, সে এতদিন তোমাকে ছাড়া সময় সময় মনে হয় শুধু শরীরটাই বাকি আছে, মনটা তোমার কাছে পড়ে থাকে। একবার শুধু এসে দেখো, আর একটা দিনের জন্য তোমাকে আমি আমার থেকে দূরে রাখবো না। আমি আর সত্যি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কবে যে সৃষ্টিকর্তা আমাদের আবার এক করবে। খুব তাড়াতাড়ি যেন আমরা এক হতে পারি। সামনে তো আরশির বিয়ে, বিয়ের কথা হচ্ছে। আর একমাত্র ভাবি না থাকলে তো বিয়ে জমবে না। তাই তোমার কথা ভেবে সে সময় নিয়েছে। তার কথা, আমরা তাকে ছাড়া বিয়ে করে নিলেও সে আমাদের দুজনকে একসাথে না দেখে বিয়েতে বসবে না। আর সেই বিয়েতে খুব মজা করব। মজা পড়ে, আগে আসো তো। তোমাকে কতদিন কাছে পাই না বলো তো?
বুকটা একদম খড়ায় খা খা করছে। তুমি আসলে সতেজ হবে। প্রেম জমিয়ে রাখো আমার জন্য। 4-5 বছরের প্রেম জমা হয়ে আছে, এগুলো নিয়ে আগে আমায় বাঁচাও। আর কয়েকটা দিন শুধু অপেক্ষা করো। আচ্ছা লুবনাপুর মেয়ে অনেকটা বড় হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছে। তারা তো সময় নেয়নি বেশি। ও, বুশরারও বেশি হবে শুনেছ? না তো, সবার বাবু হয়ে গেল। তোমারও চাই নাকি? হ্যাঁ, অনলাইনে একটা অর্ডার দিয়ে রাখো, এসেই যেন পাই। অনলাইনে কেন অর্ডার দিতে হবেই? তুমি চলে এসো, বাচ্চাও কয়েক মাস পর চলে আসবে। কথা নেই কেন? আমার প্রিয় কি লজ্জা পাচ্ছে নাকি? থাকার লজ্জা পেতে হবে না। আমার কিন্তু মেয়ে বাবু চাই। মেয়ে পেয়ে গেলে আমার ভালোবাসা কমে যাবে না তো? মেয়েকে ভালোবাসার মানুষের কিন্তু অভাব নেই। মেয়ের বাবাকে ভালোবাসার মানুষ একজনই। শহরের মানুষগুলো নিজেদের কাজে ব্যস্ত, তেমন দুটি প্রাণ তাদের মনের কথাগুলো ভাগাভাগি করে নিতে ব্যস্ত। অনেক রাত অবধি প্রিয়তা আর ইয়াসের কথা চলে। সকালবেলা ইয়াস নাস্তা করছিল, এমন সময় আরশি রুম থেকে বেরিয়ে ইয়াসের পাশের চেয়ারে এসে বসে। বাসায় আসা কখন ভাইয়া? কেন? এমনি জানতে চাইছিলাম। এই কয়েকদিন তো দেরি হচ্ছে আসতে, আজকেও হয়তো দেরি হবে। কেন, কোনো দরকার? না না, এমনি জানতে চাইলাম। ছোট বাবা আর ছোট মা আসছে শুনলাম। ও আচ্ছা, আসুক তাহলে। আমি রাতে এসে দেখা করব। আচ্ছা তাহলে খাওয়া দাওয়া করে বের হও। আমি বের হব একটু, কোথায় যাবি? এমনি ফ্রেন্ডের সাথে দেখা করতে। নামিয়ে দিতে হবে কোথাও? না, একাই চলে যাব, একটু দেরি হবে যেতে। আচ্ছা ঠিক আছে, চলে যাস তাহলে। ঠিক আছে। ইয়াস খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। আরশিও তার বাবা থেকে কিছু টাকা নিতে যায় কেনাকাটার জন্য। আমার আবার এখন কি কেনাকাটা করতে হবে? প্রিয় আসছে, ও আসবে, দুজনে আজকে ঘুরবো। ড্রাইভার কাছে ওর ব্যাগ সহ পাঠিয়ে দেব, বিকেলে দুজন বাড়ি আসবো। মেয়েটা এতগুলো বছর পর বাসায় আসছে, তোর আর তার পাগলামির জন্য ইয়াসকে জানাতে পারলাম না। আবার বলেছি বিকালে আসবে, ফিরবে, তাড়াতাড়ি ওকে নিয়ে বাসায় আসবি, প্রয়োজন হলে কাল বের হবি। আচ্ছা যাও, তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। ভাইয়া এসে কেমন অবাক হবে বলতো? তাকে জানালে কত খুশি খুশি থাকতো বলতো। সে নিজে চলে যেতে পিতাকে নিয়ে আসতো। তুমি একবার ভাবো, রাতে ভাইয়ার রুমে গিয়ে দেখবে বিয়ে রুমে আছে, কি চমকানো না চমকাবে, শুধু ভাবো তুমি। হ্যাঁ হ্যাঁ, ভেবেছি। মা মেয়ে দুজন কথা বলছিল, এমন সময় রুম থেকে চিৎকার করে ইয়াসের মাকে ডাকতে ডাকতে বেরিয়ে আসে ইয়াসের বাবা। এটুকুতেই যেন তিনি হাঁপিয়ে উঠেছেন। যত কাছে আসছে তত দেখেই মিসেস আঞ্জুয়ারা বুঝতে পারলেন ইয়াসের বাবার কপালে চিন্তার ছাপ। কি হয়েছে? এইভাবে চিৎকার কেন করছো? এই আরশি, প্রিয়তার যে প্লেনে আসছে ওটা কখন রওনা দিয়েছে? রাতে 12:30টার দিকে। কেন? এখানে ল্যান্ড করার কথা কয়টায়? এই তো কিছুক্ষণের মধ্যে। আই তো টিভিতে কি দেখাচ্ছে দেখতো। আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। কেন, কি দেখাচ্ছে টিভিতে? প্লেন ল্যান্ড করতে যেয়ে নাকি কি হয়েছে, ভেতরে থাকা অনেক যাত্রী আহত হয়েছে, 2 থেকে 3 জন নিহতও হয়েছে। আমাদের এখানে? হ্যাঁ রে। কি বলছো বাবা? সবাই দৌড়ে রুমে চলে যায়। ইয়াসের বাবা যা বলেছে তা একদম ঠিকই বলেছে। এই প্লেনেই তো প্রিয়তার আসার কথা ছিল। প্রিয়তা তো বলল আসতে আসতে 11টা প্রায় বেজে যাবে, কারণ কোথায় কোথায় যেন প্লেন পাল্টাতে হয়। কিন্তু প্লেন তো এটাই বোধ হয়। প্রিয়তার সাথে যোগাযোগ কিভাবে করবে ভেবে পাচ্ছে না আরশি। তার মাথা আর কাজ করছে না, কোনো কিছু মাথায় আসছে না। কি করবে সে? এদিকে ইয়াসের বাবা মার হাত পা কাঁপছে। কিছুক্ষণের মধ্যে হয়তো প্রিয়তার বাবা মা আসবে। তারা এসে এটা শুনলে কেমন হবে? আর প্রিয়তা কেমন আছে, কোথায়, কিভাবে আছে তা জানবে কিভাবে? ইয়াসের মা এবার আরশিকে বলল ইয়াসকে কল করে জানাতে, কারণ আর ব্যাপারটা মজার নেই। ব্যাপারটা সিরিয়াস হয়ে গিয়েছে। যদি সত্যি অন্যরকম কিছু হয়ে যায়। আরশি কাঁপা কাঁপা হাতে ফোন দিল ইয়াসকে। প্রথমবার কল কেটে গেল, ইয়াস রিসিভ করলো না। আরশির ভীষণ চিন্তা হচ্ছে, কি করবে সে এখন। আবার কল দিল ইয়াসকে। ইয়াস এবার কল রিসিভ করলো। হ্যাঁ বল, রোগী দেখছিলাম। ভাইয়া, তো তুমি একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে যাও প্লিজ। এয়ারপোর্টে কেন? ভাইয়া। কি হলো, কান্না করছিস কেন? ভাইয়া প্রিয়। প্রিয় কি? এরকম অর্ধেক অর্ধেক কথা কেন বলছিস? ক্লিয়ারলি বল।
ভাই আজকে প্রিয়তা দেশে ফেরার কথা, সে তোমাকে জানাতে চেয়েছিল, কিন্তু তোমাকে সারপ্রাইজ দেবে ভেবে ওকে নিষেধ করেছিলাম। ভেবেছিলাম তুমি হসপিটাল থেকে এসে ওকে দেখলেই চমকে যাবে, কিন্তু আল্লাহ বোধহয় তা হতে দিল না। মানে কি বলছিস তুই এসব? ভাইয়া প্রিয়তার যা প্লেনে আসার কথা ছিল সেটা নাকি ল্যান্ড করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে, খবরে দেখাচ্ছে। আরশির কথা শুনে নিজের পায়ের ভর স্থানচ্যুত হয়। টাল সামলাতে না পেরে পেছনে সরে যায়। এটা কি বলল আরশি? তার প্রিয়? সাথে সাথে দু চোখ টলমলো করে উঠল তার। হঠাৎ কোত্থেকে মনোবল চলে আসে তার, চোখের পানি মুছে নাই। না, তার প্রিয় তার কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। সে তার ফোন আর ওয়ালেট নিয়ে তাড়াহুড়ো করে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। যে করেই হোক তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। তার প্রিয়তার কিচ্ছু হয়নি, সে একদম ঠিকঠাক আছে। সে গিয়ে দেখবে হয়তো প্রিয়তা তাকে দেখা মাত্র দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে, বলবে কেমন সারপ্রাইজ দিলাম বলো। ইয়াশ নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে, তিনি নিশ্চয়ই খারাপ কিছু হতে দেবেন না। কিন্তু তবুও তার মনের ভেতরটা এমন কেন লাগছে? তার প্রিয়তা ঠিক আছে তো? ইয়াশ এয়ারপোর্টে এসে পাগলের মতো হন্তদন্ত হয়ে এপাশ ওপাশ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও প্রিয়তা নেই। সব যাত্রীকে দেখে নিয়েছে সে, শুধু যেগুলো আহত বা নিহত হয়েছে ওগুলোকে হাসপাতালে এবং মর্গে পাঠানো হয়েছে। ইয়াশের এবার নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এয়ারপোর্টে সবাই এসে পৌঁছেছে। ইয়াশ সবাইকে বাড়ি যেতে বলে নিজে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ইয়াশের কোনো দিকে খেয়াল নেই, সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না প্রিয়তা কোনোভাবে হাসপাতালে থাকতে পারে। ইয়াশ দ্রুত গাড়ি ড্রাইভ করে ফাঁকা রাস্তাটুকু, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে তার হাসপাতালে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। সে তাড়াতাড়ি করে হাসপাতালের ভেতরে ঢুকে যায়। খোঁজ খবর নিয়ে আহত রোগীরা যেখানে আছে সেখানে চলে যায়। আহত সবাইকে এক রুমে রাখা হয়েছে, ডাক্তারও তাদের দেখছে। সে এগিয়ে যেতেই দুজন এগিয়ে এসে ইয়াশকে নিয়ে যায়। ইয়াশ এগিয়ে গিয়ে একজন থেকে দেখা শুরু করে। বাসায় কারো মুখে কোনো কথা নেই। প্রিয়তার মা তো বিলাপ করে কান্না করেই যাচ্ছে। প্রিয়তার বাবা মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। ইয়াশের মার একটাই কথা, ছেলে মেয়ে দুটো এতদিন পর একসাথে হওয়ার কথা ছিল, আর প্রিয়র সাথেই এই দুর্ঘটনা হওয়া ছিল। কারো চোখের পানি যেন বাদ মানছে না। আরশি বারবার সবাইকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। বাহিরে গাড়ি এসে থামার শব্দ হতেই সবার তীক্ষ্ণ দৃষ্টি বাহিরের দরজার দিকে গেল। দেখ না, ছেলেটা বোধহয় হয় ফিরে এলো। কি যে খবর নিয়ে এলো আল্লাহই জানে। চিন্তা করো না মা, আল্লাহ এতটা খারাপ কিছু আমাদের সাথে হতে দিবে না, দেখে নিও তুমি। তোর কথা যদি সত্যি হয়তো রে মা, আমার ছেলেটা যে কি অবস্থা হয়েছে তা একমাত্র আল্লাহই জানে। আমার ছেলে তো কখনো পাগল ছিল। এত চিন্তা করো না মা, নিশ্চয় ভালো কিছু হবে। বাহিরে কে আসছে? ভেতরে আসতে দেরি করছে দেখে বাহিরে যাওয়ার চিন্তা করে, তখনই দারোয়ান দরজায় ছুটে এলো। বেচারা হাঁপিয়ে উঠেছে। আরশি আপা, কি হয়েছে? কে এসেছে বাহিরে? বৌমনি। বৌমণি? কি বলছো এসব? ইয়াশ একে একে সব বেডের রোগীকে দেখে নিয়েছে। যখন শুনলো আহত রোগী আর নেই, তখন তার বুকের মধ্যে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়, চোখ ঘোলা হয়ে আসে। তবে কি তার ভালোবাসাও বিরামহীন হলো না? শেষে এই দুর্ঘটনা নামক দাড়ি চিহ্ন থামিয়ে দিল সবকিছু। কিন্তু প্রিয়তা তো কথা দিয়েছিল সে এসে ইয়াশের বুকটা দখল করে নেবে। কতদিন ইয়াশের বুকটা মরুভূমির মতো খা খা করছে। প্রিয়তা আর ইয়াশের কাটানো মুহূর্তের কথা মনে পড়ছে বারবার। না, ইয়াশ আর ভাবতে পারছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে। মনে হচ্ছে এখনই সেন্সলেস হয়ে যাবে। নিজেকে সামলে নিল সে। একজন এসে ইয়াশের সামনে দাঁড়ালো। হ্যাঁ, ও আচ্ছা, মর্গ তাই না? মর্গ বাকি আছে? মর্গে যেন অন্তত প্রিয় না থাকে, এটা আমি নিতে পারবো না আল্লাহ। তুমি প্লিজ ওকে এখানে মিলিয়ে দিও না। কথাটা বলে চোখের অবশিষ্ট পানি মুছে মর্গে প্রবেশ করলো। এয়ারপোর্ট থেকে 3টা লাশ এসেছে, তার মানে 3 জন নিহত। ইয়াশ এগিয়ে যেতেই সেই লোক একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরাতেই ইয়াশ চোখ বন্ধ করে নেয়। কয়েক সেকেন্ড পর চোখ খুলে অন্য কাউকে দেখে। হাঁপ ছেড়ে বাঁচে ইয়াশ। মাথা নাবাচক ভঙ্গিতে নাড়ালে লোকটা লাশের মুখ ঢেকে দিয়ে অন্যদিকে যায়। ইয়াশও পিছু পিছু যায়। আরেকটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরানো হয়। না, এটাও না। এবার শেষেরটার দিকে যেতে যেতে কেমন আশার আলো ফুটছে, আবার ভয়ও লাগছে।
এই লাশের শারীরিক আকৃতি অনেকটাই প্রিয়তার মতো। এবার ভয়ে ইয়াসের সমস্ত শরীর কাঁপুনি দিয়ে ওঠে। এটা যদি কোনোভাবে প্রিয়তা হয়ে যায় তাহলে কি করবে সে? তার তো আর বেঁচে থাকার কোনো সম্বল থাকবে না। সে তো কিছু সময়ের জন্য একে অপরের দূরত্ব মেনে নিয়েছিল, না থাকা তো মানতে পারবে না। লোকটা শেষ লাশের মুখের ওপর থেকে কাপড় সরাবে অমনি ইয়াসের ফোন বেজে ওঠে। ইয়াস লোকটাকে থামতে বলে পকেট থেকে ফোন বের করে দেখে আরশি কল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আরশি বল। ভাইয়া এক্ষুনি বাসায় চলে এসো, এক মুহূর্ত দেরি করবে না তুমি। আবার কি হয়েছে? বাসার সবাই ঠিক আছে তো? ভাইয়া কিছু বলতে পারছি না, প্লিজ। তুই আমার অবস্থা বুঝতে পারছিস না আরশি? ভাইয়া বুঝতে পারছি, কিন্তু এখন তোমাকে খুব প্রয়োজন। মা বাবা ঠিক আছে তো? হ্যাঁ প্লিজ ভাইয়া, ফার্স্ট চলে এসো। আরশি কল কেটে দেয়। ইয়াস বুঝতে পারে না কি হয়েছে। লোকটা অনুমতি চায় শেষ লাশটা দেখানোর জন্য। ইয়াস মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললে লোকটা লাশ থেকে কাপড় সরালে ইয়াস আশ্চর্য হয়ে যায়। এটা তো তার প্রিয় না। ইয়াস আর কিছু না বলে বেরিয়ে যায় সেখান থেকে। আরশির কলটা তাকে ভীষণ পীড়া দিচ্ছে। ইয়াস হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজকে যেন সত্যি সত্যি রাস্তা বেড়ে গেছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরতে বেশ খানিকটা সময় লেগে যায়। বাসায় ঢুকেই দেখে সবাই এটা ওটা করতে ব্যস্ত। প্রিয়তার মা আর তার মা রান্নাঘরে, বাবারা নেই বসার রুমে, আরশিও নেই। আরশি কল দিয়েছিল, অনেকটা সময় কেটে গেছে। ইয়াসকে দেখে তার মা এগিয়ে এলো, সাথে প্রিয়তার মাও। ইয়াসকে একদম বিধ্বস্ত দেখাচ্ছে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে। এখন যা ফ্রেশ হয়ে নে। আরশি তো রুমে আছে, পাঠিয়ে দিচ্ছি। মা তোমরা কি আমার সাথে মজা করছো? না মানে হাসি হাসি মুখ করে ফ্রেশ হয়ে নিতে বলছো মানে? প্রিয়কে পাওয়া যাচ্ছে না মা, তোমরা এতটা নর্মাল কিভাবে আছো এখন? ওফ, কোনো কথা না, যা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। আমরা রান্না শুরু করেছি, দুপুরে নিচে এসে খেয়ে যাস। মা দুজন আর কথা না বাড়িয়ে রান্না করতে চলে গেল। ইয়াস বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এখন তার সাথে। তাদের দুজনে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর আর কোনো উত্তর না পেয়ে নিজের রুমের দিকে যায়। আরশির সাথে দেখা হয়ে যায়। আমি নিচে তোমার গলা শুনেছিলাম, বুঝতে পেরেছি তুমি এসেছো। সমস্যা কি তোদের, আমাকে একটু বলবি প্লিজ? এতটা নর্মাল কিভাবে তোরা? প্রিয়তাকে খুঁজে পাইনি আমি এয়ারপোর্ট, সমস্ত হাসপাতাল আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু প্রিয়কে কোথাও পাইনি আমি। অথচ বাসায় এসে অন্যরকম পরিবেশ। তোরা এতটা নর্মাল কিভাবে হয়ে গেলি? ভাইয়া যেটা হয়েছে হয়েছে, ভুলে যাও, কষ্ট পেও না। এখন যাও তো, তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। এই আরশি দাঁড়া, বল কি হচ্ছে এসব? রুমে গেলেই বুঝতে পারবে। কথাটি বলেই আরশি ইয়াসকে পাশ কাটিয়ে চলে যায়। ইয়াস কি করবে, তার সাথে কি হচ্ছে বুঝতে পারে না। ইয়াস নিজের রুমের ভেতরে পা বাড়াতেই সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চরমভাবে আশ্চর্য হয়। চোখ বড় বড় হয়ে যায়, শরীর সেখানেই স্থির হয়ে যায়, চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সামনে থাকা ব্যক্তিও তাকে দেখে কান্না করে দেয়। দৌড়ে এসে ইয়াসকে জড়িয়ে ধরে। অজান্তে ইয়াসের মুখ থেকে বেরিয়ে যায় প্রিয়। ইয়াসার এক মুহূর্ত দেরি না করে শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়তাকে। চিৎকার করে কান্না করে দেয় ইয়াস। পুরুষ মানুষের কষ্ট আর কান্না এতটা ভয়াবহ, তখন সেটা শুধু প্রিয়তা বুঝেছিল। প্রিয়তাও নিজেকে আটকে রাখতে পারেনি। ইয়াসের বুকে মাথা রেখে ইচ্ছে মতো কান্না করে কষ্ট কমিয়ে নিয়েছিল সে। বুক থেকে মাথা উঠিয়ে ইয়াসের দিকে তাকাতে ইয়াস তার ঠোঁট দিয়ে আদর ভরিয়ে দেয় প্রিয়তার কপাল, চোখ, গাল, ঠোঁট। ঠিক যেন ভালোবাসার ঝড় উঠে গিয়েছে। এই ঝড় বিরামহীন চলবে, থামার নয়। কেটে যায় অনেকটা সময়। প্রিয়তা বিছানায় বসে আছে আর ইয়াস প্রিয়তার কোলে মাথা রেখে শুয়ে আছে। কি হয়েছিল আজকে বলতে থাকে প্রিয়তা। বিমান থেকে অনেকে আহত হলে তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু নিচে নেমে আসার পর একটা বাচ্চা তার মা বাবাকে খুঁজে পাচ্ছিল না। সে বাচ্চাটাকে নিয়ে তার মা বাবাকে খুঁজছিল। অনেকক্ষণ সামনের দিকে বসে থেকেও পায়নি। তারপর খুঁজতে আরম্ভ করে। এর মাঝে কেটে যায় অনেকটা সময়। অনেকক্ষণ খোঁজার পর তারা পায়। বাচ্চাকে তার মা বাবার কাছে দিয়ে বাসায় আসে। রাস্তায় অনেক জ্যাম থাকায় অনেকটা দেরি হয়ে যায়। প্রিয়তা ইয়াসের দিকে তাকিয়ে দেখে ইয়াসের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। প্রিয়তা ঠেলে উঠিয়ে বসায় ইয়াসকে। তুমি কান্না করছো কেন বলো তো? আজকে খুব ভয় পেয়েছি জানো, শুধু জানটা বেরোনো বাকি ছিল আমার। আমি তো ঠিক আছি, তাই না? মেয়ে মানুষের মতো কান্না করবে না তো। কান্না করার জন্য মেয়ে মানুষ হতে হয় না,
ভালোবাসার মানুষকে হারানোর ভয় যথেষ্ট। বিশ্বাস করো, আজকের মতো ভয় আমি কোনোদিন পাইনি। চলো ঘুরে আসি। কোথায়? জানি না, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। এখন? বিকেলে। আচ্ছা ঠিক আছে, যাব। প্রিয়তা ইয়াসের বুকে মাথা রাখে। এই বুকটা তার একদম নিজস্ব, এখানে কারো ভাগ নেই। এখানে মাথা রেখে সব কষ্ট ভুলে যেতে পারে ঠিক আগের মতো। সারা বিকেল দুজন অনেক ঘোরাঘুরি করে সবার জন্য খাবার নিয়ে বাসায় ফিরে আসে। রাতে ডিনার সেরে ইয়াস রুমে যায়। প্রিয়তা বসে বসে সবার সাথে গল্প করছে। পরিবেশটা কি সুন্দর, সবার মুখে হাসি লেগে আছে। অথচ কতদিন দেখা হয়নি তাদের। ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে। কেউ খেয়ালই করেনি কখন এত রাত হয়ে গেছে। সবাইকে ঘুমাতে বলে উঠে দাঁড়ায় ইয়াসের মা। সবাই যার যার রুমে চলে যায়। কেউ তার ফোন হাতে নিয়ে দেখে ইয়াস অনেকবার কল দিয়েছে। দৌড়ে রুমে চলে যায় সে। ইয়াস বসে বসে কিছু একটা করছিল। প্রিয় তার পাশে গিয়ে দাঁড়ায়। সরি, কখন এত রাত হয়ে গিয়েছে বুঝতেই পারিনি, আর ফোন সাইলেন্ট ছিল। কোনো কথা না, এসো আমার সাথে। ইয়াস প্রিয়তাকে নিয়ে বারান্দায় চলে যায়। দুজন চুপচাপ দাঁড়িয়ে খোলা আকাশের চাঁদ দেখছে। হঠাৎ কোমরে স্পর্শ অনুভব করে প্রিয়তা। কাঁধের উপর মুখ দিতেই আরেকবার চমকে যায় প্রিয়তা। টানা 5 বছর পর প্রিয় মানুষের স্পর্শ নতুনত্ব প্রকাশ করছে। ওই যে চাঁদ দেখছো না কেমন একা আছে? তুমি ছাড়া এতগুলো দিন আমার ঠিক এরকম একাকিত্বে কেটেছে। সব থেকেও মনে হচ্ছিল কিছু একটা নেই। আজকে সে কিছু একটা শূন্যস্থান পূরণ করে দিয়েছো। প্রিয়তা ইয়াসের দিকে ঘুরে তাকায়। কিছু বলতে যাবে তখনই ইয়াস ইশারায় বুঝিয়ে দেয়, না, আজ আর কোনো কথা নয়। অনেকদিন অপেক্ষার পর কাছে আসা। আজকে শুধু ভালোবাসা জায়গা করে নেবে, আর কিছু নয়। ইয়াসকে আরো কাছে আসতে দেখে প্রিয়তার হৃদস্পন্দন বেড়ে যায়, ঠিক আগের মতো। যখন ইয়াসকে দেখলে হৃৎপিণ্ড বেহায়াপনা করত। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে প্রিয়তা। ইয়াসের ঠোঁট দুটো প্রিয়তার ঠোঁট স্পর্শ করলে সে চোখ বন্ধ করে নিয়ে ইয়াসের শার্ট চেপে ধরে। কিছুক্ষণ পর প্রিয়তাকে ছেড়ে দিলেও ইয়াস খেয়াল করে প্রিয়তা এখনও চোখ বন্ধ করে আছে। প্রিয়তার হাত থেকে নিজের শার্ট ছাড়িয়ে নিয়ে তাকে কোলে তুলে নেয়। প্রিয়তা যেন এবার আর লজ্জায় নিজেকে লুকোতে পারছে না। ইয়াসের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। ইয়াস প্রিয়তাকে কোলে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আজকে রাত শুধু ভালোবাসার রাত, প্রিয়জনকে কাছে পাবার রাত। এ রাতে আর কোনো দুঃখ নেই, নেই কোনো একাকিত্ব। আজকে শুধু ভালোবাসা পূর্ণতা পাবে। অপেক্ষার প্রহর শেষ হবে, দুজন দুজনকে সবচেয়ে কাছে পাবে। শুরু হবে দুজনের একসাথে পথ চলার নতুন এক অধ্যায়, যেখানে সবখানে মিশে আছে শুধু বিরামহীন ভালোবাসা আর ভালোবাসা।